খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি, নোমান আব্দুল্লাহ। বাংলাদেশের এবং পাকিস্তানের মধ্যকার যে টেস্ট চলছে, সেই টেস্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকের টপিক ঢাকা টেস্ট কার। আমাদের সঙ্গে আলোচনা করতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বেলিম ভাই, বাংলাদেশ এবং পাকিস্তান টেস্টের শেষ দিনে চলে এসেছে। একেবারে প্রথম সেশনের শেষ, দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশ 240 রান করতে পেরেছিল সেকেন্ড ইনিংসে। পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়িয়েছে 268। মিরপুরে কখনো এত রান চেজ করে কোনো দল জিততে পারেনি এখন পর্যন্ত। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থানটা কেমন দেখছেন টেস্টে? এই নেক্সট লাঞ্চের 1 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ জিততে চাই ম্যাচটা, যেখান থেকে আমরা এই সেশনে 3টা উইকেট নিতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশ টপ এন্ডে থাকবে। বিকজ উইকেটও 5 দিনের উইকেট, বৃষ্টির বাগড়া, তারপরে সাথে আবার বল কিন্তু স্পিন করছে। জি, সেকেন্ড ডে থার্ড ডে কিন্তু এত টার্ন করেনি। যে মিরাজে আপনি 2টা ওভার দেখেন, উইথ বল সুইমিং করছে। যদি প্রথম উইকেট দেখেন যেটা পেয়েছে তাসকিন, ওই জায়গাটাতে আমার মনে হয় বাংলাদেশ এখন পাকিস্তানকে এটা ড্র করতে হলে বা জিততে হলে এক্সট্রা অর্ডিনারি খেলতে হবে। আদারওয়াইজ আমি মনে করি বাংলাদেশেরই পাল্লা এখন পর্যন্ত ভারী। রাইট। বাংলাদেশের জন্য আপনি যেটা বলছিলেন যে উইকেটটা মনে হয় বাংলাদেশকে হেল্প করবে, কারণ মিরপুরে আমরা সবসময় দেখি যে পঞ্চম দিনে উইকেট একটু ভেঙে আসে, স্পিনাররা প্রচুর টার্ন পান। বাংলাদেশে যেহেতু তাইজুল এবং মিরাজের মতো দুজন ক্যাম্পেইনার আছেন, খুবই এক্সপেরিয়েন্সড, এবং মিরপুরে তাদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো। আপনার কাছে কি মনে হয় এটা বাংলাদেশকে এক্সট্রা বুস্ট আপ করবে কিনা? বিকজ আপনার যে কোনো ট্রু উইকেটও আপনি যখন 4th ডে 5th ডে অলওয়েজ স্পিন ধরেই। আর মিরপুর তো অলওয়েজ আপনারা জানেন যে অনেক ট্রিকি উইকেট থাকে প্রথম দিন থেকেই। তো ওইটা 4 দিন খুব সুন্দর খেলেছে। আজকে মনে হচ্ছে যে না, উইকেট কিন্তু টার্ন নিচ্ছে, আর ইভেন ফাস্ট বলও হেল্প পাচ্ছে। কারণ একটা দল যখন জয়লাভ করে 20টা উইকেট নিতে হয়, তো ওই একটা জায়গায় তাসকিন এক্সট্রা রানা আছেন, এক্সট্রা পেস, সব মিলিয়ে স্পিন যেটা আপনি বললেন, কে 2টা ওয়াস্টলি এক্সপিরিয়েন্স স্পিনার ফলোড বাই যদি উইকেটের হেল্প হয়, তাহলে আমার কাছে মনে হয় এটা পাকিস্তানের খুব টাফ টাইম যাবে। রাইট। 268 রান 75 ওভারে, যদিও মিরপুরে এই ধরনের এত রান চেজ করে জয়ের রেকর্ড নেই। পঞ্চম দিনে এই রানটা অনেক কঠিনও অ্যাট দ্য সেম টাইম। তারপরও পাকিস্তানকে একটা চান্স নিতে পারে কিনা কিছুটা। বাংলাদেশ যে রান রেটে রান করেছে, 3.5-এর মতো গতিতে রান করেছে, যদি পাকিস্তানও এই রান রেটেই রান তুলে, তারপরও তাদের পক্ষে কিন্তু সম্ভব রানটা চেজ করা। তারা কি এই চান্সটা নিতে যাবে কিনা, আপনার কি মনে হয়? প্রথমে তো পাকিস্তান প্রথম লাঞ্চের আগে একটা উইকেট যাওয়া মানে ব্যাকফুটে। প্রতিটা দল বা প্রতিটা মানুষই আগে নিজের ঘর গুছাবে, তারপর চান্স নেবে। আর এটা দেখতে খুব সহজ মনে হচ্ছে, 3 3.5 5th ডে ম্যাচে আপনি কনসিস্টেন্ট 3.5 নেওয়া এত সহজ হয় না। ঠিক আছে, এখানে 8-10টা মেডেন হবে, ওখানে চলে যাবে 4.5-5। পাকিস্তান আমার কাছে মনে হয় না পাকিস্তান এট দ্য মোমেন্ট চেস করবে। তারা যদি 2 ঘন্টা কেমন খেলে এরপর ডিপেন্ড করবে। রাইট। এই মুহূর্তে যে দুজন ব্যাটার আছেন তাদের উইকেটে প্রথম ইনিংসে তারা দুজনই দুর্দান্ত খেলেছেন, আব্দুল্লাহ ফজল এবং আমরা যদি অওয়াইজের কথা বলি, আজান অওয়াইজ, তিনি সেঞ্চুরি করেছিলেন, আব্দুল্লাহ ফজল তিনি 50 করেছিলেন, এবং দুজনেরই কিন্তু অভিষেক ম্যাচ এটি। প্রথম ইনিংসে যেহেতু তারা একটা রান পেয়ে গেছেন, নিশ্চয়ই তাদের কনফিডেন্সটা থাকবে। এই জুটিটা ভাঙা মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনার কাছে কি মনে হয়? না, যে কোনো টেস্ট ম্যাচে আপনি যখন একটা উইকেট পড়ে যায় তখন 3টা উইকেট পড়ে যায়। তো ওই একটা জায়গায় যেমন আপনি যদি আমাদের একটা নো বল কিন্তু আমাদেরকে অনেক ছিটকিয়ে দিয়েছিল, যদি নো বল না হতো ওইটা, ওই জায়গাটা আপনার 160 রানের পার্টনারশিপ ছিল। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যদি এই দুজনে ফর্ম ব্যাটসম্যান, তাদের কনফিডেন্স আছে, ওই জায়গায় যদি আউট করতে পারে একটু সহজ হবে। রাইট। বেলিম ভাই, আমরা আপনার সঙ্গে আরও আলোচনা করবো। তার আগে একটু আমাদের সহকর্মী যিনি আছেন জুবায়ের আহমেদ, তিনি মাঠে আছেন, একটু মাঠের খবরটা এই মুহূর্তে যে খবরটা বা সবশেষ খবরটা একটু তার কাছ থেকে জেনে আসতে চাই। জুবায়ের, আমাদেরকে বলবেন এই মুহূর্তে ম্যাচের পরিস্থিতি কি আসলে? ম্যাচের আলাপ আপনারা যে দুজন যেভাবে করছিলেন, ম্যাচের সিনারিওটা একেবারে সেরকম। জাভেদ ওমর বেলিম যেমনটা বলছেন, পাকিস্তান একটু সাবধানে খেলতে চাচ্ছে। প্রথম উইকেট চলে যাওয়ার পর পাকিস্তানকে সাবধান হতেই হতো, বিশেষ করে ক্রিজে যেহেতু দুজন অভিষিক্ত ব্যাটসম্যান, তারা সেভাবেই খেলছেন। বাংলাদেশকে একটু অ্যাগ্রেসিভ হতে হবে। লাঞ্চের পরে যে খেলাটা শুরু হয়েছে তখন খুব একটা অ্যাগ্রেসিভ দেখা যায়নি, তবে আমার বিলিভ করা যাচ্ছে বাংলাদেশ খুব দ্রুতই অ্যাগ্রেসিভ একটা বোলিং অ্যাপ্রোচ নেওয়া শুরু করবে। যেমনটা বলছিলেন আপনি নিজে, এই পিচে কিন্তু
68 রান খুবই কঠিন একটা টার্গেট। 209 রান ছিল আগের সর্বোচ্চ চতুর্থ ইনিংসে বাংলাদেশের এই পিচে রান তারা করার যে রেকর্ডটা 209 রান, সুতরাং 268 রান ইটস এ ভেরি হার্ড চ্যালেঞ্জ ফর পাকিস্তান। 75 ওভার রান রেট 3-এর ঘরে নিয়ে যদিও খেলতে হবে। গতকালকে কিন্তু সালমান আলী আগা তার প্রেস কনফারেন্সে এই কথাটাও বলেছিলেন যে বাংলাদেশ যদি 260 রানের টার্গেট দেয় পাকিস্তান সেটা চেস করার জন্য খেলবে, কিন্তু বাস্তবতা অনেকটাই কঠিন। পিচে যেভাবে এই মুহূর্তে সুইং করছে, সকালের সেশনটাই যদি আমরা একটু অ্যানালাইজ করি, নাজমুল হোসেন শান্ত বা মেহেদী হাসান মিরাজ কেউ কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ খেলতে চাননি। তারা সেই স্বাভাবিক রান রেট 4-এর নিচে রেখে খেলতে চেয়েছেন, যেটা বাংলাদেশের টেস্ট খেলার একটা অংশ হয়ে গেছে, রিস্ক ফ্রি টেস্ট। সেই জায়গাটাতে ডিফেন্স করতে গিয়েও তারা আউট হয়েছেন জাস্ট বিকজ আনইভেন বাউন্স ছিল। পেসাররা আনইভেন বাউন্স পেয়েছেন, স্পিনাররা পেয়েছেন সুইং। সো দুটোই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে ফেভার দেবে। এখনো পর্যন্ত তাইজুলকে বোলিং ইন্ট্রোডিউস করানো হয়নি। তাইজুল ইসলাম মিরপুরের পিচে যদিও আমরা টেস্টের শুরু থেকে বলছিলাম যে 7 জন বাঁহাতি ব্যাটসম্যান পাকিস্তানের একাদশে, সেই জায়গাটায় তাইজুল কতখানি কার্যকর হবেন। তাইজুলকে ফার্স্ট ইনিংস আমরা সেভাবে ইউজও করতে দেখিনি, মেহেদী হাসান মিরাজের 5-8 ছিল। সো মিরাজ এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, তাইজুল কিন্তু মিরপুরের এই পিচের চতুর্থ ইনিংসে সবসময় কার্যকরী একজন অপশন। সো তাইজুলকে যখনই ইন্ট্রোডিউস করানো হবে সেটা অবভিয়াসলি একটা গতি আনবে। নাহিদ রানা বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাসেট পেস বোলিংয়ের মধ্যে, সেটা স্বীকার করতে হয়। আর রেড বল ক্রিকেটের আসপেক্টেও যদি বলি, সো নাহিদ রানাকে যদি ইন্ট্রোডিউস করানো হয়, তাইজুলকে যদি ইন্ট্রোডিউস করানো হয়, বাংলাদেশ একটা মোমেন্টাম শিফট করতে পারবে। তবে তার আগে জুটি ভাঙাটা খুব বেশি ইম্পর্টেন্ট। জুটি ভাঙাটা এই কারণে ইম্পর্টেন্ট যে আপনার পাকিস্তানের মিডল অর্ডার কিন্তু বেশ সলিড। সাউথ সাইকেল যদিও ফার্স্ট ইনিংসে রান পাননি, বাট সাউথ সাইকেল রেড বল ক্রিকেটে দুর্দান্ত। তিনি তার দেশের ঘরোয়া ক্রিকেটেও চমৎকার একটা সিজন কাটিয়ে এসেছেন। সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান ফার্স্ট ইনিংসে তাদের 119 রানের যে জুটিটা ছিল সেটা কিন্তু বাংলাদেশকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। বাংলাদেশের লিড আরও বড় হতে পারতো, বাংলাদেশ আরও কমফোর্টেবল পজিশন থাকতে পারতো যদি ওই দুজনের 119 রানের জুটি না থাকতো। সো পাকিস্তানের মিডল অর্ডারটা বেশ সলিড। শান মাসুদ ক্যাপ্টেন কিন্তু খুব একটা ছন্দে নেই, কিন্তু এই যে যেই জুটিটা ফার্স্ট ইনিংসে যে দুটো জুটি বাংলাদেশকে ভুগিয়েছিল, সেই দুটো জুটিকে ভাঙানোটাই এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেকেন্ড ইনিংসের সবচেয়ে বড় কনসার্ন হতে পারে। নোমান। জুবের, আপনাকে ধন্যবাদ। বেলিম ভাই, যেই কথাগুলো আমরা বলছিলাম তারই একটা সুর আমরা আমাদের সহকর্মীর কণ্ঠেও শুনলাম। একটা কথা আপনি বলছিলেন যে মিরপুরের উইকেটটা সবসময় একটু ট্রিকি হয়, কিন্তু ফিফথ ডেতে আমরা সবসময় স্পিনারদেরকে ভালো করতে দেখি। আমরা মিরাজের কথাই আমরা বলি, এই ট্র্যাকে তিনি অসংখ্যবার বাংলাদেশকে এই সিচুয়েশনে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু আজকে যে উইকেটটা আপনি দেখছেন, আমরা শুরু থেকেই সকাল থেকেই যদি বলি পাকিস্তানের শাহিন আফ্রিদি, হাসান আলী 3টা উইকেট নিয়েছেন, নোমান আলী 3টা উইকেট নিয়েছেন, অর্থাৎ পেসার স্পিনাররা দুই পক্ষই সমানভাবে পারফর্ম করতে পারছে। সেখান থেকে বাংলাদেশের যে বোলিং অ্যাটাকটা আছে, সেখানে নাহিদ রানা, তাসকিনের কথা আপনি বলছিলেন, স্পেশালি খুব ফর্মে আছেন, এক্সপেরিয়েন্সড অ্যাট দ্য সেম টাইম, কিন্তু নাহিদ রানা এখানে একটা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন কিনা আজকের এখনকার উইকেটটা? অফকোর্স আপনি যখন 2 পেস বাউন্স থাকে, যেটা বললেন যে আমাদের কিন্তু আনইভেন বাউন্স হচ্ছে, তখন নাহিদ রানা একদম ভেরি ডেঞ্জারাস। বিকজ 150 প্লাসে আপনি যখন স্মুথ বোলিং না আসবে আপনার খুবই কষ্টকর উইথ সিম। আপনি যদিও তাসকিনের প্রথমে দেখেন সিম করে কিন্তু বিট করে আউট করেছে, সুইং করে নেই, সিম করেছে। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ, যেটা বললাম যে পাকিস্তান খুব হার্ড ওয়ার্ক হবে, যে কালকে যে ওদের প্রেস কনফারেন্সে বলছেন কি আমাদেরকে এই চ্যালেঞ্জ দিবে, বাংলাদেশ দিবে না, কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ কিন্তু দিয়েছে। দেওয়াটা খুব দেখে মনে হচ্ছে যে 78 ওভারে আপনার 268, বা জিনিসটা কিন্তু এত সহজ হবে না। কেন এই জন্য টেস্ট ম্যাচ, কেন এটা পাকিস্তানের অনেক বড় টেস্ট হবে, ফলোড বাই বাংলাদেশের টেস্ট হবে। কেন বাংলা ধৈর্য ধরতে হবে। আর আমি মনে করি হয়তো 1 ঘন্টা কেমন খেলে, যেটা স্টার্টিং বললাম, তবে বাংলা আরেকটু অ্যাটাক যেতে পারে। কে আপনি যদি আনকমফোর্টেবল শর্ট বল করা বলেন, পেস বলারদের ক্ষেত্রে যখন একই জায়গায় করে উইকেটে হেল্প থাকে, তো এটা আনকমফোর্ট করা ব্যাটসম্যানকে, বা স্পিনার ক্ষেত্রে আপনি যেমন টার্ন করছে, আবার আমাদের ভ্যারাইটি স্পিনার, লেফট আর্মও আছে, রাইট আর্মও আছে। তো এটা আমার মনে হয় এত সহজ হবে না পাকিস্তান দলের জন্য। রাইট। বেলিম ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশ দল আজকে যেভাবে সকাল থেকে খেললো, টেস্ট সবসময় ধৈর্য ধরে খেলতে হবে। আপনারা এগুলো নিয়ে অনেক কথাও বলেছেন। বাংলাদেশ দল আজকে যেভাবে খেললো সকাল থেকে, আমরা দেখেছিলাম যে একেবারেই সেট ব্যাটসম্যান ছিলেন শান্ত, তিনি 50 করে গতকাল অপরাজিত ছিলেন, আজকে সকাল থেকে তিনি শুরু করেছিলেন। তার সঙ্গে মুশফিকুর রহিম ছিলেন, এরপর লিটন দাস এসেছিলেন, ইভেন মিরাজ এসেছিলেন। মিরাজ একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু শান্ত বা মুশফিকুর রহিম বা লিটনরা যেভাবে খেললেন, লিটন যদিও পরে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়েই আউট হয়েছেন,
কিন্তু শান্তরা যেভাবে খেলেন, আপনার কাছে কি মনে হয় আরেকটু গতিশীল ক্রিকেট খেলা যেত কিনা, মানে অ্যাপ্রোচটা আরেকটু চেঞ্জ করা যেত কিনা, আরেকটু অ্যাটাকিং খেলা যেত কিনা, না, না। রান রেটটা একটু বাড়ানো যেত কিনা? অ্যাবসলিউট না, একদমই ঠিক খেলেছে আমার কাছে মনে হয়। কারণ আপনি বলেন উইকেট তখন ডিমান্ড করছিল না, আপনি শান্ত দেখেন আউট হয়েছে রিভার্স শট খেলে, জি, বল কিন্তু reverse sweep খেলে। টার্ন করছিলেন, জি, জি। তখনই উনি চিন্তা করলেন কেন ওর মতো কম, মানে এক তো হচ্ছে সেঞ্চুরিয়ান উইথ 80 রানে খেলছেন, তো ওই একটা জায়গায়ও কিন্তু ওর চেয়ে কেউ ভালো বল দেখবে না, তো ওই জন্য অ্যাটাক করেন। যেটা আপনি বলেন, আপনি দেখেন আজকে আমাদের বোধহয় 80 বা 88 রানে 6টা উইকেট পড়েছে। জি। দ্যাট মিনস কি উইকেটের কিছু হেল্প হয়েছে, আর আমরা অ্যাটাকিং খেলি নাই, তারপরে পড়েছে। অ্যাটাক গেলে হয়তো এত রান না হতে পারতো, তারা তাদের এরিনায় দাঁড়িয়ে খেলেছে। কিন্তু এই এই রানটা কি আপনার কাছে, যদিও আমরা বারবারই বলছি যে এই রানটা আসলে চেজ করা অবশ্যই সহজ না, কিন্তু একটা রিস্ক কি থেকে যায় কিনা, বা বাংলাদেশ আরেকটু রিস্ক নিতে পারতো কিনা? দেখেন যে কোনো জায়গায় আপনাকে টেস্ট ম্যাচে আপনাকে রিস্ক চান্স নিতেই হবে। আপনি যখন এই টাইপের ম্যাচ জিততে চান তখনই আপনি ভালো দল হবেন। আপনি যদি একদম সেফ ক্রিকেট খেলতেন আজকে, একদম 350 রান করে, একটা দেখলে পাকিস্তান আরও 1 ঘন্টা কম ব্যাটিং করতো। পাকিস্তানকে 4 ঘন্টা ব্যাটিং দেওয়া মানে এই উইকেটে 5th ডেতে অনেক বড় চ্যালেঞ্জ, বা বাংলাদেশের বেশি পাকিস্তানের চ্যালেঞ্জ। কেন আপনাকে 268 রান করতে হবে, 78 ওভার ব্যাপার না, 280 রান থাকতে হবে আপনাকে, 78 ওভারটা আপনাকে থাকতে হবে, তো ওইটাও কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। তো একটা, তো আপনি যখন এই টাইপের দল, বাংলাদেশের মতো দল তখনই ভালো হবে যখন এই টাইপের টাচ অ্যান্ড গো, এই টাইপের 50-50 ম্যাচকে আপনি 100 করে জয়লাভ করবেন। এই মুহূর্তে বাংলাদেশের আসলে, আপনি যদি এখন মাঠে থাকতেন, এই মুহূর্তে বাংলাদেশের আসলে প্ল্যানিংটা কি হওয়া উচিত? একদম রান না সেটআপ দেওয়া, থেকে শুরু করে ওদেরকে একদম বেঁধে রাখা, রান না দেওয়া, ইজি রান না নিতে পারে। যেমন যদি আপনি প্রথম দিন ফার্স্ট ইনিংসে পাকিস্তান দেখেন, আমরা প্রথম কিন্তু 10-15 ওভার একটু এলোমেলো বল করেছিলাম, তেন রান হয়ে গিয়েছিল। তো এখন যে অবস্থা পাকিস্তান, যতই ভালো ব্যাটসম্যান থাক, আপনি রান না করলে সেট না, যতই ভালো দল আপনারা সেশনে রান না করলে আপনার সেট না। তো বাংলাদেশকে একদমই ওই জায়গাটা আটকে রাখতে হবে। কারণ আমরা উইকেট না পাই, আমরা রান দেবো না, কারণ একটা উইকেট পড়লে 3টা উইকেট পড়বে। রাইট। বোলিং প্ল্যানের ক্ষেত্রে যদি বলি, আমরা তাইজুলকে প্রথম ইনিংসে খুব একটা ইউজ করতে দেখিনি, যদিও পাকিস্তান 7টা বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে খেলছে দেখেই হয়তো তাকে সেভাবে ইউজ করা হয়নি। বাট তাইজুল ইসলাম প্রুভেন প্লেয়ার মিরপুরের উইকেটের জন্য। ডানহাতি বাঁহাতি ব্যাপারটাকে একপাশে রেখে তাইজুলকে আসলে কিভাবে ইউজ করা যায়? না, আমি মনে করি অবশ্যই ইউজ করানো উচিত। কেন আপনি এটা ওদের লেফট আর্ম থাকতে পারে, তাই যদি যেটা মানে প্রুভেন প্লেয়ার অ্যান্ড চ্যাম্পিয়ন প্লেয়ার, লো প্রোফাইল প্লেয়ার আমি সবসময় বলি, আমার মনে হয় ওকেও ইউজ করা উচিত। 5th ডে 2 জায়গা দিয়ে আপনি হয়তো 10 ওভার করে আবার হয়তো 3 ওভার 4 ওভার ফাস্ট বল আনলেন, কারণ আপনাকে এই ম্যাচটা জেতার জন্য আপনাকে ভ্যারিয়েশন করতেই হবে, সেটেল হওয়া দেওয়া যাবে না। কারণ একবার সেটেল হয়ে গেলেই ম্যাচটা তো ড্র দিয়ে যেতে পারে। পাকিস্তান আমার মনে হয় ড্র করতে পারলে হয়তো খুশি, এক্সট্রা অর্ডিনারি খেলে তাও যদি জয়লাভ করতে হয়, বাট ভেরি ডিফিকাল্ট। পাকিস্তানের হাতে ড্রর সম্ভাবনা বেশি, আর বাংলাদেশে হয়তো যদি ড্র না জিতার সম্ভাবনা অনেক বেশি। রাইট। পাকিস্তানের লাইন আপটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তাদের ওপেনিং পার্টনারশিপ খুবই ভালো খেলেছে, যদিও একেবারে ইনএক্সপেরিয়েন্স ছিল, বাট তাদের মিডল অর্ডারটা খুবই কম্প্যাক্ট, মিডল অর্ডারটা খুবই এক্সপেরিয়েন্সড। সেখানে মোহাম্মদ রিজওয়ান আছেন, সেখানে সালমান আলী আগা আছেন, সাউথ শাকিল খুবই ফর্মে ছিলেন, শান মাসুদ যদিও একটু অফ ফর্মে আছেন, কিন্তু তিনি ক্যাপ্টেন, টেস্টের প্রুভেন প্লেয়ার। সো তাদের মিডল অর্ডারটা খুবই সমৃদ্ধশালী একটা মিডল অর্ডার। তাদের এগেনস্টে বাংলাদেশের বোলারদের আসলে প্ল্যানটা কি হওয়া উচিত? না, আমি তো বললাম, যতই আপনি যখন প্রেশার একটা এমন জিনিস, টেস্ট ম্যাচ একটা এমন জিনিস, আপনি যতই বড় প্লেয়ার হন, আপনাকে ওই প্রেশার আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো পাকিস্তান যেটা ওরা হয়তো স্বপ্ন দেখছে এই জন্য, যেহেতু তাদের ওয়াসলি এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আছে, কিন্তু আমাদের ওয়াসলি বোলার ফলোড বাই 5th ডে, ফলোড বাই বল কিন্তু টার্ন করছে, আর কিছুটা আনইভেন বাউন্স হচ্ছে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশ দল একটু এগিয়ে থাকতেছে। হ্যাঁ, এখন পর্যন্ত মিরপুরের উইকেটটা আপনাকে, মানে এখন পর্যন্ত এই টেস্টে 5 দিনে গড়িয়েছে, এখন পর্যন্ত মিরপুরের উইকেটটা কেমন দেখলেন? না, অফকোর্স আপনি যে অতীত দেখেন, হচ্ছে অনেক বেটার উইকেট, যে ফাস্ট বোলাররা বাউন্সার মারছে, আনসেটেল করছে, ফাস্ট বোলাররা সিম করে বা সুইং করে আউট করছে, যেটা আমাদের বরাবরই একটা ফাস্ট বোলার থাকতো, যদি আগের কথা বলি 4টা স্পিনার থাকতো। এখানে এবার অপোজিট হয়েছে 3টা ফাস্ট বোলার, আপনার 2টা স্পিনার, যেহেতু মিরপুর উইকেট বলার 2টা স্পিনার লাগে, মানে বাইরেও লাগে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় এখন পর্যন্ত এই টাইপের উইকেট থাকলে বাংলাদেশ ক্রিকেটও ইমপ্রুভ করবে। রাইট। বেলিম ভাই, আপনার কাছে আবারও ফিরবো, আরও আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। টেস্ট কার এই বিষয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই, আমরা যেটি বলছিলাম, বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আলোচনা করছিলাম। একজনের কথা বিশেষভাবে মনে হয় বলতে হয়, নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, আজকেও 87 রানে তিনি আউট হয়েছেন। সেঞ্চুরির একটা সুযোগ ছিল, অল্পের জন্য হাতছাড়া হয়েছে।
আমরা একটু শান্তকে নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ক্যাপ্টেন থাকলে তার অ্যাভারেজটা আমরা 50+ দেখি। সো ক্যাপ্টেন্সি কি তাকে আলাদা করে এই পারফর্ম করার জন্য বুস্ট আপ করে, নাকি অ্যাজ এ ব্যাটসম্যান শান্ত অনেক ইমপ্রুভ করেছেন? না দেখেন, উনি কিন্তু বড় বড় অনেক এমন উনি যেভাবে স্ট্রাগলিং করে এস্টাবলিশ হয়েছে দলে, সেটা তার ক্যাপ্টেন পাওয়ার পর খুব সমালোচনা হয়েছিল, তারপর তার খেলা নিয়ে খুব সমালোচনা হয়েছিল। অনেকদিন অফ ফর্মেও ছিলেন। হ্যাঁ, অফ ফর্মে তো ছিলেন অল্প, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, ওনাকে খুব শুনতে হয়েছে, অনেক টল হয়েছে। ওই জায়গায় উনি নিজেকে প্রমাণ করেছেন এমনভাবে, যেটা আজকে আপনার পারফরমেন্স দেখাচ্ছে। কারণ ক্রিকেট টপ লেভেলে বা ইন্টারন্যাশনালে খেলতে হলে আপনার এক্সট্রা প্রেশার নিতেই হবে, যতই বড় প্লেয়ার থাক বা যত ছোটো প্লেয়ার থাক। তো ওই একটা জায়গায় শান্ত প্রেশার নিয়ে পারফর্ম করে তাকে এস্টাবলিশ করেছে। এই জন্য আজকে ক্যাপ্টেন হয়ে তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছেন। বেলিম ভাই, শান্তর একটা দারুণ ফিটের পৌঁছানোর সুযোগ আজকে ছিল। যদি দুইটা ইনিংসেই তিনি সেঞ্চুরি করতে পারতেন, সেক্ষেত্রে টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনি পরপর 2 ইনিংসে সেঞ্চুরি করতে পারতেন, যেটা একমাত্র রিকি পন্টিংয়ের আছে। বাংলাদেশি একজন ক্রিকেটার হিসেবে যখন এই ধরনের একটা অ্যাচিভমেন্ট করেন বা অ্যাচিভমেন্টের পাশে থাকেন বা এরকম পারফর্ম করেন, আপনাদের কাছে আসলে আপনারা এটাকে কিভাবে দেখেন? আপনাদের কাছে না, কেমন লাগে? আমি প্রফেশনাল ভেতরে যদি দেখি, শান্ত আমার মনে হয় বিশাল ওভাবে চিন্তা করে। চ্যাম্পিয়ন প্লেয়াররা কখনো রেকর্ড বা আমি ওয়ার্ল্ডের সেকেন্ড ম্যান এটা মানে চিন্তা করে না। ও চিন্তা করে এন্ড অফ দ্য ডে আমার দল কি পেয়েছে আমার মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমি কতটুকু কনসিস্টেন্ট, পুরো ক্যালেন্ডারে কত রান করেছি, এটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় না এই টাইপের কোনো প্লেয়ার চিন্তা করে, যারা টপ লেভেলে কনসিস্টেন্ট খেলতে চায় বা লম্বা ক্যারিয়ার করতে চায়। শান্ত কতটুকু কনসিস্টেন্ট সেটা একটু আমরা দেখতে চাই। লাস্ট 5টা ইনিংসে শান্ত, টেস্টে 5টা ইনিংসে শান্ত কিভাবে খেলেছেন। এই সিরিজের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে একটা সিরিজ খেলেছে, সেখানেও তিনি ক্যাপ্টেন্সি করেছেন, সেখানেও তিনি একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই টেস্টটা সিলেটে বাংলাদেশ ইনিংসে জিতেছিল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে যে টেস্টটা হয়েছিল, সেখানে তিনি 2টো ইনিংসে খুব একটা ভালো করতে পারেননি, সিঙ্গেল ডিজিট আউট হয়েছিলেন। এরপর আজকের এই টেস্টটা, যেখানে 2টো ইনিংসে তিনি একটাতে 3 ফিগার্সে, একটাতে ডাবল ডিজিটে তিনি রান করেছেন। ওভারঅল লাস্ট 3টা টেস্টের মধ্যে তিনি 2টোতে সেঞ্চুরি হাঁকিয়েছেন, একটা সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন। শান্তর পারফরমেন্স ওয়ার্ল্ড ক্লাস নিঃসন্দেহে। আপনাদেরকে আসলে শান্তর পারফরমেন্স বা বাংলাদেশের একটা ক্রিকেটার যখন এভাবে পারফর্ম করে, তাকে আপনারা কিভাবে রেট করেন? না, আপনার দল যখন তখনই ভালো করবে যখন আপনার ক্যাপ্টেন সামনে থেকে আপনার লিড করবে, ফলোড বাই তার উপরে এত অপশন থাকবে, কে রানার মতো বোলার, তাসকিনের মতো বোলার, তারপর স্পিনার ভ্যারাইটিস, ফলোড বাই তারা এইভাবে টপ লেভেলের প্লেয়ার, মানে টপ অর্ডারের প্লেয়ার, এটা যখন কনসিস্টেন্ট পারফর্ম করবে, তখনই দল একটা ভালো জায়গায় যাবে। আর সবচেয়ে বড় একটু আমি শান্তর একটা জায়গায় অত উনি আফসোস করবে এখন না, আরও পর যেমন বড় রান করা, যেমন 101 করে 101কে 140, বিগ 100 যেটা বলি আমরা, 160, 170 এরকম একটা বড় যখন 100 করা শুরু করবে, তখন কিন্তু আরও কমফোর্টেবল জোনে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রাইট। শান্তর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তার কনভার্সন রেট। তিনি যখন 50-তে পৌঁছান, সেটিকে সেঞ্চুরিতে কনভার্ট করতে তিনি বেশ পটু। আমরা এখন পর্যন্ত দেখেছি তিনি টেস্টে 9টা সেঞ্চুরি করেছেন, 50 মাত্র 6টি, অর্থাৎ 50-র চেয়ে তার সেঞ্চুরি বেশি। বেলিম ভাই, একটা সময় আমাদের কাছে সেঞ্চুরি একটা আরাধ্য ব্যাপার ছিল আমাদের দেশের ক্রিকেটারদের কাছে, সেখান থেকে আমাদের একজন ক্রিকেটার এভাবে পারফর্ম করছেন। আমাদের এখানে প্রথমত আমরা ওডিআই কেন ভালো খেলতাম, 50 ওভারে বেশি মারতে হয় না, বেশি আটকাতে হয় না, আমরা টেস্টে আর টি20 স্ট্রাগলিং করতাম। কিন্তু এখন কিন্তু অনেক, আপনি লাস্ট 2 বছর পারফরমেন্স দেখেন আমাদের টি20 এবং টেস্ট ম্যাচ, আমরা কিন্তু অনেক ইমপ্রুভ। কেন? ওই জায়গায় মুশফিক, আপনার কি নাম, শান্ত, মমিনুল, এরা কনসিস্টেন্ট পারফর্মার। আপনি যখন এই টাইপের প্লেয়ার, মানে আপনি যে 12-14 বছর খেলে এরকম কনসিস্টেন্ট পারফর্ম করে, তখন দলের মানে চালানোর জন্য ইজি হয়, দল একটা পর্যায়ে চলে যায়। তো ওইটাই হচ্ছে। শান্ত আপনি দেখেন 9টা 100 ইজ নট ম্যাটার অফ জোক, ওই জায়গায় 6টা 50, এটা একটা বড় প্লেয়ার লক্ষণ। যখন আপনি ভালো সময় যাবে, আপনি ওইটাকে পুরো ক্যাশ ইন করবেন, তো যেটা শান্ত খুব ভালোভাবে করছে। রাইট। আপনি বড় সেঞ্চুরির কথা বলছিলেন, এই কনভার্সন রেটের কথাও বলছি। যেহেতু এই প্রসঙ্গটা আসছে, আমরা একটু মমিনুলের প্রসঙ্গেও যেতে চাই। মমিনুলের তার আগে একটু পারফরমেন্সটাও দেখে নিতে চাই। সবশেষ 5টা ইনিংসে তিনি 50 হাঁকিয়েছেন। আমরা একটু লাস্ট 5টা ইনিংস তার একটু দেখতে চাই। লাস্ট 5টা ইনিংসের সবগুলোতেই তিনি 50 হাঁকিয়েছেন, কিন্তু তিনি কোনো সেঞ্চুরি পাননি। এর মধ্যে একটা 90+ ইনিংস আছে, 2টো 80+ ইনিংস আছে। 5টা সবগুলোতেই 50 হাঁকানো একজন ব্যাটসম্যান যখন সেঞ্চুরি পান না একটাও, আমরা সেটা একটু হতাশাজনক নিশ্চয়ই। অফকোর্স, মানে পার্সোনালি তো একটা দলের জন্য এটা ক্ষতি করে, যখন আপনি টপ অর্ডার প্লেয়ার যখন 100+ রান করে ফেলে, তখন আপনার মানে 350 রান
জি। তো ওই একটা জায়গায়। দ্বিতীয় হচ্ছে এন্ড অফ দ্য যখন কেরিয়ার শেষ করবেন মমিনুল, তখন এই আক্ষেপটা তো এখন হচ্ছে না। উনি যখন প্রেস কনফারেন্স দেখছিলাম উনি বলেছে বউ বকা দিবে, কিন্তু উনি হয়তো স্যাটিসফাইড, আফসোস না, কিন্তু তাকে এই আফসোসটা 91 আফসোস তখন আফসোস করাবে। যদি আমি এই 20টা 50 থেকে যদি 10টা 100 করতাম, আমার 100 থাকতো 24টা 25টা Right, বা right. 28টা। এটা কিন্তু যে কোনো প্লেয়ারের এই আফসোসটা থাকে। আমার কাছে মনে হয় সেটা অনেকে, যেমন আমার 100-ই একটা, কিন্তু আমি 80-তে 2টা আউট হয়েছি, ওটাই থাকতো যে আমার 4টা 100 থাকতো বা 3টা 100, একটা ওই সময়ের জন্য এটা বিরাট ব্যাপার ছিল। Right, right. সেম এটা যবে কেরিয়ার শেষ করে ফেলেন তখন এই আফসোসটা থাকে। আমার মনে হয় মমিনুলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো কি এই 50গুলো, এই বড় 50গুলা 100-এ পরিণত করলে ওর জন্য যেমন এন্ড অফ দ্য কেরিয়ার লাভ হবে, দলের জন্য এই সময় লাভ হবে। হ্যাঁ, এগুলোকে সেঞ্চুরির কাছাকাছি, যে 91-এ তিনি আউট হলেন, এই যে 87 82-তে আউট হলেন, এগুলোকে সেঞ্চুরিতে কনভার্ট করতে না পারার কারণ কি? নার্ভাসনেস? আমার মনে হয় না এই জায়গায় তার Top কাজ করার level-এ? কথা। টপ লেভেল একটু তো লাক দরকার হয়। আপনি যখন বড় রান করবেন আপনাকে একটা লাক ফেভার করতে হবে, ওইটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে একটু হলে অজান্তে নার্ভাস থাকে যে কোনো ব্যাটসম্যান, টেন্ডুলকার হোক বা যেই হোক, যখন 90 গড়ে আসে ওই নার্ভাসটা একটু অজান্তে চলে আসে, কিন্তু হয়তো ওটা তারা সাবকনসিয়াস মাইন্ডে চলে আসে। হয়তো সে এবার চিন্তা করেই না সেইভাবে আমি এই সেশনটা খেলবো, অটোমেটিক 100 হবে, কিন্তু সামহাও এটা সাবকনসিয়াস মাইন্ডে চলে আসে। এটা হতে পারে। বা আর উনি মমিনুল বরাবরই কিন্তু একটু এগ্রেসিভ, জি। ওটা একটা বড় কারণ হতে পারে। মমিনুল এগ্রেসিভ বলছেন, আবার মমিনুল কিন্তু আমরা তার কাছ থেকে সলিড টেস্ট ব্যাটারের ইনিংসগুলো কিন্তু আমরা তার কাছ থেকে হ্যাঁ, আপনি যদি দেখেছি। ওর ইনিংসগুলো দেখবেন আগের প্রথম যদি 8-10টা 100 যদি দেখেন ওর, আপনি কিন্তু উনি কিন্তু এগ্রেসিভ খেলেছেন। জি। এখন কিন্তু উনি পরিপূর্ণ হয়ে এখন টেস্টের মেজাজে খেলছেন, দলের দরকারে। উনি কিন্তু প্রথমে এসে অ্যাটাক করতেন কিন্তু সবসময়, আপনি মমিনুলের প্রথম 100গুলো দেখেন। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় ওই মমিনুল যদি তার যে 50গুলো যদি 100-এ কনভার্ট করে, আমার কাছে মনে হয় এটা তার জন্য সবচেয়ে ভালো এটা কি হবে। বেলিম ভাই অ্যাপ্রোচ পরিবর্তনের কারণে এই সমস্যা হচ্ছে আপনার মনে হচ্ছে? না, অ্যাবসলিউটলি নট। উনি যে ওয়াস্টলি যে এক্সপিরিয়েন্স এত বছর, আর তার সবচেয়ে বড় কথা উনি একমাত্র প্লেয়ার যে জানেন আমার টেস্টে খেলতে হবে। জি। তো উনি পুরো মনোযোগ দিয়ে খেলেন। উনি হয়তো একটু মন খারাপ করেছিলেন যে টেস্টের ওইভাবে মাইলেজ পায় না, ওইভাবে কালার পায় না। তো ওই একটা জায়গায় এন্ড অফ দ্য ডে কিন্তু উনারই বাহবা হবে, ঠিক আছে, যে উনি যে টাইপের টেস্ট খেলছেন। কারণ পৃথিবীর যদি যতই T20 হোক, যতই 50 ওভার্স হোক, আসল খেলা কিন্তু টেস্ট ম্যাচ। আর ওই জায়গায় উনি প্রুফ করছেন, প্রুফ করে চলেছেন। টেস্ট খেলে অনেক কিংবদন্তি আছেন। আমরা অ্যালিস্টার কুকের কথা বলতে পারি। এই যে T20-র যে কালারের কথা আপনি বলছেন, সেই কালারের কিন্তু বা সেই স্রোতে কিন্তু তিনি গা ভাসাননি। অ্যালিস্টার কুকের কথা বলছি, যিনি তার ক্যারিয়ারও শেষ করেছেন 50 সেঞ্চুরি হাঁকিয়ে। সো তারাও কিন্তু ওই মাইলেজ পেয়েছেন। আমার মনে হয় আমাদের বাংলাদেশে মমিনুল বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় স্টার। তিনি যেভাবে টেস্ট খেলছেন, দীর্ঘদিন ধরে তিনি যেভাবে খেলে আসছেন, নিশ্চয়ই তাকে আপনি কি মনে করেন তিনি আন্ডাররেটেড, বা তাকে কি আসলে সেই আরো বেশি ফোকাস করা উচিত কিনা? আমার মনে হয় একটু তাইজুল, মমিনুল আন্ডাররেটেড প্লেয়ার। আমার কাছে মনে হয় আরেকটু ওদের। তারপরে যেহেতু উনি লাস্ট একটা ইন্টারভিউ দেখলাম উনি বললেন আমি টেস্টটা কোনো আক্ষেপ নেই, আমি টেস্টটা খুব এনজয় করছি, আমি তাইজুল। তাহলে আমার মনে এটা খুব ভালো ব্যাপার। কারণ আমাদের কালচারে হয় কি যে আমরা যেহেতু একটা জিনিসটা খুব মাতামাতি করি, T20 নিয়ে সবাই ওইটা নিয়ে মাতামাতি। তো যখন পূজারা ছিলেন উনি জানতেন, তো ওই জায়গাটা উনি সলভ থাকতেন টেস্ট ম্যাচ খেলেই, একদম স্যাটিসফাইড থাকতেন। তো উনি জানেন যে আমার এই একটা জায়গায় আমাকে পরিপূর্ণ থাকতে হবে। তো সেই মমিনুল হয়তো এখন চিন্তা করছেন, যেহেতু উনি অনেক সিনিয়র হয়ে গিয়েছেন, উনি বলেন যে আমি আরও অনেক বছর খেলতে চাই। তো এই একটা ফর্মে যদি উনি ফোকাস করে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক লাভ হবে। এইখানে এই যে টেস্টে কালারের কথা বলছিলেন, এটার পাশাপাশি কি একটা ব্যাপার থাকে নাকি বেলিম ভাই, যে টেস্ট ক্রিকেটে একটা ফর্মেটে যখন খেলেন, একটা সাইডে যখন হয়ে যান, তখন বিপিএল এর কথা বলেন বা T20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে সেভাবে আর্থিকভাবেও আসলে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ থাকে না। এটাও কি একটা বড় কারণ? এটা অনেক বড় কারণ। ক্রিকেট বোর্ডকে চিন্তা করতে হবে কি আমি স্পেশালিস্ট, আমায় খেলাচ্ছি, ওকে নিয়ে আমি কতটুকু আর্থিকভাবে আমি দিচ্ছি, সলিউশন দিয়ে দিচ্ছি, তাহলে মানুষ এনজয় করবে। না তো কেউ টেস্ট চাবেই না, কারণ টেস্ট হচ্ছে, অন্য খেলাগুলো হচ্ছে অল্প সময় বেশি টাকা, আর এটা বেশি সময় অল্প টাকা হবে। ওই সময় এই জন্য টেস্টে খুব ইম্পর্টেন্ট দিতে, যেটা ফার্স্ট ক্লাসে আমাদের টাকা বাড়িয়েছে, এটা খুব ভালো। কেন বাইরের দেশে, আমাদের দেশে আমরা যে বাংলাদেশ টিমে খেললেই ও এস্টাবলিশ হতো, কিন্তু যে নিচে খেলে ওর কোনো খবর থাকে না। তাই এখন তো মোটামুটি যদি লো লেভেল, সে বাংলাদেশ টিমে না খেললো, সে যদি লো লেভেল এই ফার্স্ট ক্লাস খেলে এস্টাবলিশ বা পরিবার চালাতে পারে, তাহলে এটা অনেক বড় পাওয়া হবে, বাংলাদেশ ক্রিকেট ফিউচার ক্রিকেট বের হবে।
রাইট, বেলিম ভাই, বাংলাদেশ ম্যাচে সম্ভবত আরও একবার ফিরতে চাচ্ছে, বাংলাদেশ আরও একটা উইকেট এর মধ্যে ফেলে দিয়েছে আমরা জেনেছি। আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করবো বেলিম ভাই, তার আগে আমরা আরেকটা বিরতিতে যাব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, ঢাকা টেস্ট নিয়ে আমরা আলাপ করছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই, আপনার লম্বা ক্যারিয়ার ছিল, বাংলাদেশের প্রথম স্টার ওপেনার সম্ভবত আপনি ছিলেন। সো ওপেনিং নিয়ে আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। বাংলাদেশের যে দুজন ওপেনার এই মুহূর্তে টেস্টে ওপেন করছেন, জয় এবং সাদমান, অনেকদিন ধরে মোটামুটি তারা টেস্টেই খেলছেন। শুধুমাত্র সাদমান স্পেশালিস্ট টেস্ট ব্যাটার, জয়ও মোটামুটি সেদিকেই যাচ্ছেন, কারণ আমরা অন্য ফরম্যাটগুলোতে তাকে এখন পর্যন্ত দেখিনি। তারা বেশ ভালো করেছিলেন আগে সিরিজটায়, কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত এই টেস্টের দুটো ইনিংসেই তারা কিন্তু সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেননি। দুটো ইনিংসেই বাংলাদেশের ওপেনিংটা কলাপস করেছে, বাংলাদেশও ভালো স্টার্ট পায়নি। বাংলাদেশের ওপেনিং পেয়ারটাকে নিয়ে একটু শুরুতে আপনার কাছে শুনতে চাই। আর টেস্ট ম্যাচে খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশে একদম ড্রেসিং রুম কমফোর্টেবল হয়ে যায়। তো ওরা যেভাবে খেলছেন, আমার মনে হয় স্পেশালি যদি আমি সাদমানের কথা বলি, জয় তো আছেই, এরা মোটামুটি রান করেছে, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় যে এস্টাবলিশড ওপেনার হওয়ার জায়গা কিন্তু নাই। একদম যে কনসিস্টেন্ট, যেটা মমিনুল, যেটা শান্ত, এটা যদি হয় এই জায়গাটা নো ডাউট তারা এই সিরিজ আগেই ভালো খেলে, ওয়ারিড হওয়ার কিছু নাই। বাট তারা কিন্তু অনেক, যদি সাদমানে দেখেন, অনেক 30-32 আউট হয়েছেন। যদি ওনার এই আপনি এই দেখেন, তাহলে আমার মনে হয় এই একটা ক্যারিয়ার, এই একটা জায়গায় তাকে খুব ইমপ্রুভ করতে হবে। কেন, দলের জন্য যেমন লাভ, তার জন্য তেমন লাভ হবে। কারণ ওপেনিংয়ের সবচেয়ে টাফেস্ট হচ্ছে প্রথম 2 ঘন্টা 1 ঘন্টা, যে আপনি 30-32 করা সেট হয়, তারপর আপনি আউট হচ্ছেন, যেটা ক্রাইম বলি আমরা, সেট হয়ে আউট হওয়াটা, স্পেশালি টেস্ট ম্যাচে। তো ওই একটা জায়গায় এই দুজন যদি এই জায়গাটা একটু তারা বড় রান করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো হবে, আর এন্ড অফ দ্য ডে তার জন্যই ভালো হবে। ওপেনারদের জন্য একটা বড় সুযোগ থাকে বড় ইনিংস খেলার, কারণ একেবারে প্রথম থেকেই তিনি খেলছেন, হাতে লম্বা সময়, পুরো সময়টাই তার হাতে থাকে। অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি চ্যালেঞ্জও মনে হয় থাকে না, যে অফকোর্স টপ লেভেলে আপনার গিয়ে এখন তো T20 ফরম্যাটের চ্যালেঞ্জটা অনেকখানি কমে গিয়েছে। এখন টেস্ট ম্যাচে আপনি 4টা 4 মারলেও কেউ কিছু বলে না, ওই সময় তো আপনি সার্ভাইভ করে খেলতে হতো। কারণ সারাদিনে 250, 200, 300 রান হতো, এখন তো 400 রান হয়ে যায় সারাদিনে। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় ওপেনিং জায়গাটা টেস্ট ম্যাচে, স্পেশালি টেস্ট ম্যাচে অলওয়েজ চ্যালেঞ্জ। আমরা একটু এই দুজনের পার্টনারশিপটা নিয়ে একটু আরও আলোচনা করতে চাই। তারা একটু দেখতে চাই তারা সবশেষ 5টা ইনিংসে তারা কেমন জুটি বাংলাদেশকে উপহার দিয়েছেন। আয়ারল্যান্ড সিরিজের কথাই বারবার আসছে, সেখানে আমরা দেখেছি প্রথম ম্যাচটাতে তারা 168 রানের ওপেনিং পার্টনারশিপ করেছিলেন, যেটি বাংলাদেশ সহজেই জিতেছিল। এরপর পরের টেস্টেও বাংলাদেশকে একটাতে সেঞ্চুরি পার্টনারশিপ তারা উপহার দিয়েছিলেন, আরেকটাতে 50 পার্টনারশিপ তারা উপহার দিয়েছিলেন, দুটো ইনিংসেই। কিন্তু এই টেস্টে দুটো ইনিংসেই তারা ডাবল ডিজিটে আউট হয়েছেন, 15 এবং 18তে, এবং জয় দুটোতেই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। জয়কে নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জয়কে আমরা বড় ইনিংস খেলতেও দেখেছি, টেম্পারমেন্ট আছে তার, আমার কাছে মনে হয়। নিউজিল্যান্ডের চমৎকার ইনিংস খেলেছিলেন। জি, তো ওটাই বলছিলাম আমি, যেটা সাদমান হোক বা জয় হোক বা যেই হোক, আমার কাছে মনে হয় এই একটা জায়গায় মানে খুবই ফোকাস থাকতে হয়। যখন আপনি 20-25 করে আপনি স্যাটিসফাইড হয়ে যাচ্ছেন, আমার বিশ্বাস যে তারাও কিন্তু অনেক বছর ধরে খেলছে। এর আগে কিন্তু আপনাদের সাদমানের অলমোস্ট 7-8 বছরের ক্যারিয়ার, তারা কিন্তু খেলছে, কিন্তু অনেক সময় ডাউট থাকে কে দলে থাকবেন কি থাকবেন না। সাদমান হোক, জয় হোক, যেমন জাকির ছিলেন, উনি কিন্তু এস্টাবলিশ হতে পারেন নাই, এখনও কিন্তু টাচ অ্যান্ড গো সেম সাদমানের সঙ্গে ওপেনিং করতেন। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেশি তাদের ক্ষতি হচ্ছে, ঠিক আছে। আর যেহেতু এরা যখন এভাবে পার্টনারশিপ করে 160 বা 100 বা তাদের নিজের বড় রান করবে, তখনই কিন্তু দলের লাভ হবে। রাইট। বাংলাদেশে এই মুহূর্তে এই দুজন একেবারে টেস্ট স্পেশালিস্ট ওপেনার, বা টেস্টে আমরা এই দুজনকেই দেখছি রেগুলার, কিন্তু এরা ছাড়াও বাংলাদেশের হাতে অপশন আছে। আমরা দেখেছি যে এই সিরিজেই তানজিদ হাসান তামিমকে ডাকা হয়েছে, অমিত হাসানকে প্রথমবারের মতো ন্যাশনাল টিমে ডাকা হয়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের আসলে বাংলাদেশ এই টেস্টে যেভাবে খেলেছে, পরের টেস্টেই এই ওপেনিং পেয়ারটা চেঞ্জ করা উচিত, নাকি এদেরকে আরো সুযোগ দেওয়া উচিত? না, অবশ্যই। যেহেতু আপনি লাস্ট ওদের 4টা ইনিংস দেখেন, গুড পার্টনারশিপ করেছে। আমার মনে হয় তানজিদ নো ডাউট ও প্রুভেন প্লেয়ার T20-তে, ওয়ানডেতে। আমার মনে হয় সময় আছে, আমরা হুড়াহুড়ি না করি। আমাদের যে লট আছে ওকে আপনি ম্যাক্সিমামে সুযোগ দেবেন। কেন, তারা অলরেডি পার্টনারশিপ করেছেন, তাদের একটা অ্যাভারেজ রান করেছেন, তখন আপনি কনফিউজ হয়ে যাবে তামিমকে আমি খারাপ করলে বাদ, আর ও চিন্তা করবে আমি খারাপ করলে বাদ। এটা হওয়া উচিত না। একটা ব্যাটসম্যানকে ম্যাক্সিমাম চান্স দিয়েই তাকে অফ দেওয়া উচিত।
রাইট, একটু অন্য যে দুজন অপশন বাংলাদেশের আছে তাদেরকে নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। শুরুতেই তানজিদ তামিমকে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, এই কারণে হোয়াইট বল ক্রিকেটে দারুণ খেলছেন তিনি, টেস্ট টি-20 এবং ওয়ানডে দুটো ফরম্যাটেই। এই মুহূর্তে কি তাকে আসলে টেস্ট দলে ডাকার সুযোগ ছিল কিনা, কারণ একেবারে ডিফারেন্ট একটা ফরম্যাট? না, ওটা দলের সঙ্গে রাখছে, আপনি নেটে ব্যাটিং করবেন, উনি একটা ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ারে আসবেন, ওই জন্য রাখা। আর তারপর যখন কোনো অপরচুনিটি আসে ওনারও সুযোগ হবে, কারণ আপনি যখন তখনই ভালো দল হবেন যখন যে বসে থাকে যখনই সুযোগ পায় গিয়ে পারফর্ম করবে। যত আপনি ইন্ডিয়া যদি দেখেন, 90s অস্ট্রেলিয়া দেখেন, আপনার সবগুলোকে এমন প্লেয়ার থাকবে যাতে টাচ অ্যান্ড গো প্লেয়ার থাকে। আমাদের যে কোনো প্লেয়ারের সঙ্গে অনেক পার্থক্য হয়ে যায়, সাকিবের সাথে অন্য প্লেয়ারের, মুশফিকের সাথে অন্য প্লেয়ারের, এটা এত পার্থক্য হওয়া উচিত না। 18-20, 19-20 হবে, তো ওইটাই হইলে মনে হয় বাংলাদেশ টিম আরও 9 থেকে হয়তো 8 যাবে বা 7 যাবে বা 6 যাবে। রাইট, আরেকজন অপশন বাংলাদেশের আছে অমিত হাসান। দীর্ঘদিন ধরে তিনি ডোমেস্টিকে পারফর্ম করে আসছেন, তাকে ন্যাশনাল টিমে কল করা হয়েছে। আপনি একটু বেলিম ভাই, আপনি অমিতকে আসলে ন্যাশনাল টিমে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে কিভাবে দেখেন? উনি যেটা কন্টিনিউ, আমরা যেটা গণমাধ্যমে কনসিস্টেন্ট পারফর্মার, তারপর আমি মনে করি এই টিমে, এইচপি টিমে ওখানে খেলার পরে রিফান্ডও আসা উচিত, কারণ আমাদের ডোমেস্টিক ইন্টারন্যাশনাল অনেক পার্থক্য হয়ে যায় কিন্তু, মানসিকভাবে হোক পারফরমেন্সে হোক। আমার মনে হয় আরও সময় আছে ওনার, হয়তো আমার মনে হয় যখন উনি ওই সুযোগটা অপেক্ষায় থাকবে, যখন সুযোগ আসবে তখন ওনাকে পারফর্ম করা উচিত। বেলিম ভাই, এই যে আপনি বলছিলেন যে ক্রিকেটারদের মধ্যে মানে 20 আর 15 হয়ে যায়, মুশফিকের সঙ্গে অন্যজনের, সাকিবের সঙ্গে অন্যজনের। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই যে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল পার্থক্যটা এরকম মনে হয় 20 আর 10। এই পার্থক্যটা কিভাবে মিনিমাইজ করা যায়? এটা প্রথম হচ্ছে আমাদের লোকালকে খুব স্ট্রং করতে হবে, আমাদের 4 ডে ম্যাচে কোয়ালিটি করতে হবে, উইকেট ওয়াইজ বলেন আর প্লেয়ারের ইনভলভমেন্ট বলেন, যে সব ন্যাশনাল প্লেয়াররা ইনভলভ থাকবে, খেলবে সবাই। একজন যে কোনো একটা ব্যাটসম্যান যখন তাইজুলকে 20 ওভার 22 ওভার ব্যাটিং করবে, তখন ও একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবে ইন্টারন্যাশনালে। যদি সাকিবকে সে ব্যাটিং করে, সেম আবার বোলিংও, একটা বোলার যখন বোলিং করবে মুশফিককে, আর 7-8 ওভার পেস বোলার, স্পিনার 20 ওভার, তো ওই একটা জায়গায় আমার মনে হয় ল্যাকিংস। আর উইকেট তো আমি বলি, উইকেট ওয়াইজে অনেক আমরা পুয়ার ছিল, তো এই উইকেট যেরকম বাউন্সি উইকেট থাকে, বাউন্সি না স্পোর্টিং উইকেট, বাউন্সি যেরকম হবে না অস্ট্রেলিয়ার মতো, যতটুকু স্পোর্টিং উইকেট বানানো যায় এই টাইপের, তাহলে এটা ইন্টারন্যাশনালে গিয়ে এত স্ট্রাগলিং করবে না। ইভেন ফলোড বাই আমাদের সাইড উইকেটগুলোও, যেটা প্র্যাকটিস উইকেট থাকে, ওটা হয়তো কোয়ালিটি উইকেট হয়। আমাদের সময় একদমই কোয়ালিটি ছিল না, বল গড়ায় আসতো, ওই জায়গাটা আমরা গিয়ে খেলতাম পরে ইন্টারন্যাশনাল ম্যাচে। রাইট, আপনাদের সময় যেই উইকেট দেখেছেন বেলিম ভাই, সেখান থেকে মনে হয় বাংলাদেশ অনেক ইমপ্রুভ করেছে। ইভেন মিরপুরের উইকেট নিয়ে আমরা কদিন আগেও ধান ক্ষেত শুনতাম, এখন মনে হয় মিরপুরও সবকিছু মিলিয়ে টোটাল ফ্যাসিলিটিস বলেন, যাই বলেন, এখন আমাদের মন মানসিকতা বলেন, সবকিছু। এখন বাংলাদেশ কিন্তু জিতার জন্যই নামে। ওই সময় হয়তো আমরা 7-8টা ম্যাচ পর একটা জিততাম, এখন কিন্তু প্রতিটা ম্যাচই বাংলাদেশ জিতার জন্য। কেন? এটা বড় কারণ হচ্ছে পারফরমেন্স, তারপরে পারফরমেন্স ইমপ্রুভ হওয়ার বড় কারণ হচ্ছে আপনি উইকেট নিয়ে, ফ্যাসিলিটিস নিয়ে মাথা কামাচ্ছেন। রাইট, বেলিম ভাই, আমরা আরো আলোচনা করব, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন মাঠে বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে আলাপ করছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই, আমরা টেস্ট নিয়েই আলাপ করছিলাম। টেস্টের এই মুহূর্তের আলাপটা একটু আপনাকে জানাতে চাই। 72 রান 3 উইকেটে পাকিস্তানের এই মুহূর্তে সংগ্রহ, 268 রান তারা চেজ করছে, আরও 196 রান তাদের লাগবে। বাংলাদেশের দুজন পেসার 2টা উইকেট তুলে নিয়েছেন, তাসকিন এবং নাহিদ রানা। মিরাজ সরাসরি বোল্ড করেছেন পাকিস্তানের, যিনি আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, আজান ওয়াইসকে। সব মিলিয়ে পাকিস্তানের জন্য আমরা একটু আগেই আপনি বলছিলেন যে এটা টাফ, খুবই টাফ, বাট সেটা কি আরো কঠিন হয়ে যাচ্ছে কিনা, বা বাংলাদেশের জন্য জয়ের কাছাকাছি আরো পৌঁছে যাওয়া? কাছাকাছি বলা যাবে না, বাট তারপরে হ্যাঁ, পাকিস্তান অনেক কঠিন হচ্ছে। কারণ আমরা স্টার্টিংয়ে বলেছিলাম যে পাকিস্তান এক্সট্রাঅর্ডিনারি খেলে তাহলে ড্র করতে পারে, সেখানে তারা অ্যাটাক করবে না, এখন তারা নিজের ঘর গুছিয়ে তারপর অ্যাটাক করবে। তো যেটা আপনার কিন্তু ওরা কিন্তু এখন স্টিল ব্যাকফুটে চলে গিয়েছে, 3 উইকেট চলে যাওয়া মানে অনেক। এখান থেকে 2 উইকেট নিতে পারে, তখন টেল শুরু হয়ে যাবে। তো ওই আর স্পেশালি এই উইকেটে, এই বোলিংয়ের এক্সপিরিয়েন্সে, ভ্যারাইটিস বলেন বা মিরপুর উইকেট বলেন বা উইকেটের হেল্প বলেন, সব জায়গায় বাংলাদেশ এগিয়ে আছে। বাংলাদেশ এখান থেকে আসলে উইকেটটা একটু আপনি যদি রিড করেন, উইকেটটা থেকে এই মুহূর্তে বাংলাদেশ আসলে কি ধরনের হেল্প নিতে পারে? না, টার্ন করছে, অ্যাটাকিং করবে। এখন তো বাংলাদেশ তো আমার বিশ্বাস যে শান্ত এখন অ্যাটাকিং ফিল্ডিং সাজাবে, আর পাকিস্তান অ্যাটাক করবে না। হ্যাঁ, পাকিস্তান অ্যাটাক করবে না, তারা সার্ভাইভ করার চেষ্টা করবে। ওখানে সার্ভাইভ করে পাকিস্তান ড্র করে, এটা অনেক বড় হবে পাকিস্তানের জন্য। আর জিতলে তো এক্সট্রা অর্ডিনারি খেলে জিততে হবে। বাংলাদেশের জন্য 3 জন এক্সপ্রেস বোলার আছে বাংলাদেশের হাতে।
তারাই কি পুরো ম্যাচটা এখন অ্যাটাক করা হচ্ছে তাদেরকে দিয়ে? আমার কাছে মনে হয় তারাই তো এই তাইজুল তো ওদের কম করবেন, যেটা আপনার স্টার লেফট আর্মের জন্য এটা হওয়া উচিত না। আর আমার মনে হয় মিরাজ আছেন এখানে, রানা এক্সট্রা পেজের ব্যাপারে আছেন, তাসকিন তো অলওয়েজ গুড এক্সপিরিয়েন্স উইথ দ্য সুইং। তো ওই একটা জায়গায় মিলে এই তিনজনের মধ্যে হয়তো ঘুরিয়ে ফিরে বোলিং করে আমরা পাকিস্তানকে অল আউট করা সম্ভব। একটা ইনিংস নিয়ে আমি একটু ধোঁয়াশার মধ্যে আছি। আব্দুল্লাহ ফজল যিনি ব্যাট করছেন, তিনি আগের ইনিংসে 50 করেছিলেন। তিনি এখন পর্যন্ত 40+ ইনিংস খেলেছেন, 50-এর কাছাকাছি বল খেলে, অর্থাৎ অনেকটা ওয়ানডে স্টাইলেই খেলছেন। তিনি এই মুহূর্তে আসলে কি ভাবছেন এটা একটু বোঝা মুশকিল হচ্ছে। আমার মনে হয় যখন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, তো উনি যখন সার্ভাইভ করে পারছেন, উনি যেটা লুজ বল পাচ্ছেন ওটা 4-এ পরিণত করছেন বা অ্যাটাক করছেন। এই সেফ থাকে যারা ওয়াসলি এক্সপিরিয়েন্স থাকে বা যারা মানে টপ প্লেয়ার থাকে, তো যখন এই টাইপের উইকেট যখন হেল্প করে বোলারদেরকে, তখন তারা বাজে বলকে খুব ভালোভাবে ক্যাপিটালাইজ করে। রাইট বেলিম ভাই, একটু ওভারঅল বাংলাদেশের এই টেস্টে ব্যাটিং বোলিং ওয়াইজ আমরা পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি, একটু ওভারঅল বাংলাদেশের পারফরমেন্সটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। বাংলাদেশের বোলাররা যেভাবে বল করেছেন, যদিও আমার মনে হয় আরেকটু আগে তাদেরকে ফার্স্ট ইনিংসে অল আউট করার সুযোগ ছিল পাকিস্তানকে। বাংলাদেশের বোলারদের পারফরমেন্স, নাহিদ রানা একটু এক্সপেন্সিভ ছিল প্রথম ইনিংসে, তাসকিনের বোলিং, আপনি যদি ওভারঅল বাংলাদেশের বোলিং অ্যাটাকটা নিয়ে একটু আলাপ করেন, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ 2 ইনিংসে যেমন ব্যাট করেছে, সব মিলিয়ে বাংলাদেশের পারফরমেন্সটা এই টেস্টে আপনি কেমন দেখেছেন? না, সোফার এখন পর্যন্ত আমি মনে করি বাংলার টপ পারফরমেন্স হচ্ছে। আপনি গত 2 বছরও দেখেন, পাকিস্তানিকে 2টা টেস্ট হারানো পাকিস্তানকে, তারপর আমাদের ওয়ানডেতে আমরা T20-তে আমরা স্ট্রাগলিং করতাম, ওই জায়গায় জিতা পাকিস্তানের সাথে, সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল খুব ভালো খেলছেন। এটা যে কনসিস্টেন্ট করতে পারে, তাহলে কিন্তু আমি কিন্তু অনেকেই বলে যে ওয়ার্ল্ড কাপ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বড় পুরো ক্যালেন্ডারে আপনি কেমন পারফর্ম করছেন। তো যেটা বাংলাদেশ পুরো ক্যালেন্ডারে 3 ফর্মেটে কিন্তু ভালো পারফরমেন্স করছে। এটা যদি কনসিস্টেন্ট করতে পারে টেস্ট ম্যাচ, স্পেশালি যে অ্যাওয়েতে গিয়ে এরকম বাংলাদেশ টেস্ট খেলে এরকম সিরিজভাবে, তো বাংলাদেশ ক্রিকেট অনেক ইমপ্রুভ করবে। যদি হেরে যাক, কিন্তু এই টাইপের ডমিনেট করছে বাংলাদেশ, কিন্তু পাকিস্তান ডমিনেট করছে, পাকিস্তান ডমিনেট করেনি। তো বাইরে গিয়ে যদি এরকম 4-5টা ম্যাচ এরকম ডমিনেট করে, তো বিশ্বাসের জায়গাটা কংক্রিট হবে। ওই একটা জায়গায় কেনা বা আমরা অ্যাওয়েতে গিয়েও আমরা ডমিনেট করেছি, বা 2-1 হেরেছি বা 1-0-তে হেরেছি। এই টাইপের যখন করবে, তখনই বাংলাদেশ মেন্টালি ইমপ্রুভ করবে। রাইট বেলিম ভাই, একটা জিনিস আপনি আমাদের যে ক্রিকেট কালচারটা ছিল, আমরা একটা সময় লম্বা সময় পর্যন্ত আমরা ওয়ানডে ফরম্যাটে খুব ভালো খেলেছি, T20-তেও কিছুটা ভালো ছিল, কিন্তু টেস্টে বাংলাদেশ সবসময় স্ট্রাগল করেছে। সেখান থেকে আমরা যদি দেখি গত 2 বছরে বাংলাদেশ কিন্তু টেস্টে অনেকগুলো ম্যাচ জিতেছে, টেস্টে অনেকটাই ধারাবাহিক বাংলাদেশে এখন টেস্ট ফরম্যাটটাতে, যদিও টেস্ট বাংলাদেশ খুব কম খেলার সুযোগ পায়। আপনি ক্যালেন্ডার ইয়ারগুলো যদি আমরা বলি, অন্যান্য দেশের ক্যালেন্ডারের সঙ্গে যদি বাংলাদেশকে কম্পেয়ার করি, বাংলাদেশ অনেক কম টেস্ট খেলার সুযোগ পায়, বছরে 6টা-7টা, ওয়ারেজ আমরা ইন্ডিয়া পাকিস্তান একটা সিরিজেই 5টা টেস্ট খেলছে, এরকমও আছে। বা অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে লর্ডস খেলছে, যে অ্যাশেজ খেলছে, সেখানে তো 5টা তারা খেলছেই। তারা আরও ভাবছে যে ভবিষ্যতে বড় দলগুলোর সঙ্গে তারা 5টা করে টেস্ট খেলবে, যেখানে বাংলাদেশের সঙ্গে টেস্ট তারা কমিয়ে আনবে, বা এই অন্যান্য শ্রীলঙ্কার সঙ্গে বা ছোট দলগুলো, কম্পারেটিভলি ছোট দলগুলোকে তারা বলছে সেটি কমিয়ে আনতে চায়। সো এই যে এই ক্রিকেট বিশ্বের কালচারটা, বাংলাদেশের কালচারটা, বাংলাদেশের মেন্টালিটিটা, টেস্ট কম খেলার প্রবণতা, এই সবগুলোকে আপনি আসলে মানে এই প্রবণতাটাকে কীভাবে দেখেন? সবচেয়ে বড়, আপনি মাঠে কি পারফরমেন্স করছে। যতই বাইরে আপনারা জানেন আজকে ইন্ডিয়া দল কেন এত ডমিনেট করে, আমরা বলি যে ICC মানে ইন্ডিয়া, তারা কিন্তু মাঠের পারফরমেন্স করে, ফলের ভেতরে স্পন্সরগুলো। তা আমাদের যখন মাঠের পারফরমেন্স ঠিক থাকবে, তখন আপনি বার্গেনিং করতে পারেন ICC-তে, আমরা 2-3টা টেস্ট খেলতে চাই, বা ওই দেশের সঙ্গে আপনি কথা বলে আপনি করতে পারেন না, আমরা 3টা না 4টা টেস্ট খেলতে চাই। এটাতে দিয়ে কিন্তু যে বাংলা যদি এরকমভাবে টেস্ট খেলতে থাকে বা কনসিস্টেন্ট পারফরমেন্স, তাহলে অটোমেটিক কিন্তু এটা টেস্টের হারটা বেড়ে যাবে। রাইট, ওই যে কথাটা বলছিলাম বেলিম ভাই, যে ইংল্যান্ড বলছে যে বাংলাদেশের সঙ্গে তারা কন্টেস্ট খেলতে চায়, শ্রীলঙ্কার সঙ্গে তারা কন্টেস্ট খেলতে চায়। আপনি একজন সাবেক ক্রিকেটার হিসেবে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে একটা টপ লেভেলে যখন হয়, এটা হওয়া উচিত না, কারণ প্রতিটার একটা সিস্টেম থাকা উচিত, যে বছরে এই দেশ এত টেস্ট খেললে এই দেশ এত টেস্ট খেলবে, এটা হওয়া উচিত। কিন্তু ওই যেটা বললাম, এটাতে দিয়ে কিন্তু আপনার সবাই স্পন্সরের ব্যাপার থাকে, টিভি রাইটের ব্যাপার থাকে, আপনার পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট, তখন এটা হলে তারাও আগ্রহ দেখাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে কিভাবে করতে পারে যে আরো কিভাবে বেশি বেশি টেস্ট খেলা যায়, যেহেতু এই ফরম্যাটটাতেও বাংলাদেশ বেশ কনসিস্টেন্ট। প্রথম হচ্ছে রিলেশনস, তারপরে সবচেয়ে বড় হচ্ছে মাঠের পারফরমেন্স। আমি আগেও বলেছি, এখনও বলছি, মাঠে আপনি যখন পারফর্ম করবেন, অটোমেটিক আপনার রাস্তা খুলে যাবে। আর তারপরে রিলেশন ব্যাপার থাকে, সেটা যার সাথে হোক, পাকিস্তানের সাথে হোক আর বা ইংল্যান্ডের সাথে হোক, যখন বোর্ডের রিলেশন ভালো থাকে, তখন একটা ইজিলি এটা দ্বিপাক্ষিক সিরিজ খেলা যায়।
রাইট বেলিম ভাই, বাংলাদেশ এই মুহূর্তে বেশ কয়েকজন ক্রিকেটার আছে। আমরা ওপেনিং পেয়ারটার কথা যেমন বলছিলাম, মুমিনুলের কথা আমরা বলছি, আমরা কয়েকজন বোলারকেও আমরা দেখি, বিশেষ করে খালেদকে আমরা বেশিরভাগই টেস্টেই দেখি, তাইজুলকে আমরা টেস্টেই দেখি। বাংলাদেশ কি এখন কি হাই টাইম কিনা যে একটা আলাদা টেস্ট টিম করার, বা এই ধরনের প্ল্যান বাংলাদেশ করতে পারে কিনা? না, এটা অনেক আগের থেকে বাংলা চিন্তা করে, কিন্তু আমাদের তো যেটা একটাই প্রবলেম ছিল যে কনসিস্টেন্ট না। আজকে মুশফিককে আমরা কেন বলি যে টপ প্লেয়ার, বা সাকিবকে কেন বলি, আমাদের শান্ত হয়তো এখন কনসিস্টেন্ট এস্টাবলিশড, শান্ত কিন্তু অনেক স্ট্রাগলিং করেছেন, কনসিস্টেন্ট না। সৌম্য সরকার, অনেক নাম বলতে পারবো, ঠিক আছে না, যে কোনো কয়েকজন ছাড়া ওইভাবে কনসিস্টেন্ট না। বাট এখন কনসিস্টেন্ট হচ্ছে, তো বাংলা চিন্তা করতেই পারে কি আমার এই চারটা প্লেয়ারকে আমি টেস্টই খেলাবো, বা এই চারটাকে আমি টি-20 খেলাবো। এটা তখনই করবে যখন সবাই কনসিস্টেন্ট পারফরমেন্স থাকে। আমাদের কি একটা ফরম্যাটে ভালো করলে ওখানে আরেকটা চিন্তা করে, কেন করে? বিকজ ও খারাপ করে, ওয়ানডেতে খারাপ করে, তো ওকে নিয়ে টেস্ট প্লেয়ারকে ওয়ানডেতে খেলায় দেয়, এই একটা বড় কারণ। রাইট, বাংলাদেশ নিশ্চয়ই দীর্ঘমেয়াদে অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করবে, টেস্ট কিভাবে বাড়ানো যায়, টেস্টের টিম কিভাবে বা টেস্ট আরও কিভাবে ইমপ্রুভ করা যায়, সব কিছু নিয়েই ভাববে। তবে আপাতত সবার ফোকাস নিশ্চয়ই ঢাকা টেস্টে, সেই টেস্টে বাংলাদেশ জিততে পারবে, জিতবে শেষ পর্যন্ত, সেটাই আমরা সবাই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দলিম আমাদের সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।